চার্জার। আমাদের ইংলিশের দিলেন শুক্রবারে ক্লাস কারণ শুক্রবারে আমার আইতে একটু সুবিধা, আমার 40 মিনিট 35 মিনিট এর জন্য কাজ করতে লাগবে, আর এমনিতে আমার 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। শেষ না দেখছি তুমি কাজ করতে গেছো তাও পারতাম না, ঠিক আছে, বেশি ভালো লাগে। হ্যাঁ এটা 1/2 ঘন্টা লাগে কাজ করে, তাই থেকে এদের কাজ করতে কারণ আমরা চারপুর নাম মস্ত চারপুর আমার ওয়াইফে যাইতে অনেকটা না কেন তো কোনো নতুন দিকে দেখতে আমার ওয়াইফে যাইতে খুব তাড়াতাড়ি লং স্পন্স দিয়ে দেখতে না না লং স্পন্স যাওয়া যায় কোন দিকে দিকে না না নতুন তোমাকে দেখে আমার টাইম দিয়েছে আমি বলি না, এটা কিন্তু এসএমএস বললো। আমি এসএমএস দেখছি না। ওকে, ধন্যবাদ। তার মানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের শর্তই হচ্ছে কাজটা শুরু হবে অতীতে, বর্তমানে তার ফলটা থাকবে, অর্থাৎ শুরু এবং ফল পাওয়ার মাঝে একটা সময়ের ব্যাপ্তি থাকবে। আর এই ব্যাপ্তি বলতে আমরা বুঝি পারফেক্ট, অতীতেও হতে পারে, সেটা ফিউচারেও হতে পারে, বা পাস্টেও হতে পারে, ফিউচারেও হতে পারে। তার মানে এই যখনই আমরা হ্যাভ ইউজ করলাম, এই হ্যাভটা কাজ চিহ্ন, পারফেক্টের চিহ্ন, তার মানে এখানেও এই ব্যাপ্তি সময়টার উল্লেখ থাকবে। তারপরে যখন মডেলের পরে হ্যাভ যোগ হচ্ছে, তখন এখানে বুঝবো হচ্ছে ভি3, কারণ পারফেক্ট বলতে আমরা ভি3 কে বুঝাই। তো মডেল প্লাস হ্যাভ, তাহলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3। তাহলে এখন দেখো এখানে, তাহলে আমরা উদাহরণটা একটু চেঞ্জ করে দিই। তো ক্যান, ক্যান কিন্তু পাস্টের চিহ্ন না। যখনই আমরা পারফেক্ট ইউজ করবো, তখন এখানে ক্যান ইউজ করতে পারবো না, ক্যানের পাস্ট ফর্মটা নিতে হবে। তাহলে কি হবে? আই ক্যান থেকে হচ্ছে কুড, এরপরে যোগ করব কি? হ্যাভ, কুড হ্যাভ। তার মানে মডেলের সঙ্গে কি যোগ করলাম? হ্যাভ যোগ করলাম। তারপর এটা কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল, ডান দ্য ওয়ার্ক। শুড, শুডের কোনো পাস্ট ফর্ম আছে? নাই। তার মানে যদি তুমি এখানে শুড ইউজ করতে চাও, তাহলে কি হবে? আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। মাস্ট, মাস্টেরও কিন্তু পাস্ট ফর্ম অন্যভাবে আসে, কিন্তু ডিরেক্ট কোনো ফর্ম নাই। মাস্টের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু, কিন্তু ডিরেক্ট কোনো ফর্ম নাই। সো মাস্ট এর সঙ্গে হ্যাভ যোগ করলেও কি হবে? ভি3 হবে। আই মাস্ট হ্যাভ ডান দা ওয়ার্ক। মনে রাখতে হবে ক্যান হ্যাভ কখনো হবে না, কি হবে? কুড হ্যাভ। মে হ্যাভ হবে না, হবে কি? মাইট হ্যাভ। এই ক্যান এবং মের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর এটা আছে উড, উড এর সঙ্গে কি হবে? হ্যাভ। উইলের সঙ্গে কখনো হ্যাভ হবে না, ঠিক আছে? তারপরে আমরা এখানে তিনটা রুলস পাইলাম। এটা হচ্ছে মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসবে, মডেলের সঙ্গে আমরা যদি বি যোগ করি তখন তারপর ভার্বের সঙ্গে আইএনজি হবে, মডেলের পরে যদি আমরা হ্যাভ যোগ করি তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এই তিনটে খুবই বেসিক একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট। অক্সিলারি ভার্বটা কি পাস্ট টেন্সে প্রথম নিয়ে আসতে হবে, তাই তো? মানে কোনটা ক্যান, বুঝিনি? তারপরে মে। হ্যাঁ, ক্যান, মে আর হচ্ছে উইল, এই তিনটার পাস্ট ফর্ম হচ্ছে কুড, মাইট আর উড। এগুলোর সঙ্গে হ্যাভ যোগ হবে, ক্যান, মে কিংবা উইলের সঙ্গে হ্যাভ যোগ হয় না, ঠিক আছে? কারণ এখানে ব্যাপ্তি বুঝায়, ব্যাপ্তি বুঝালেই অতীতে যেতে হয়। এখন আমরা কিছু জিনিসের ব্যবহার শিখব। প্রথমে আসি আমরা হচ্ছে ক্যান এর ব্যবহার। ক্যান, তোমাদের বোর্ড দেখতে কি সমস্যা হচ্ছে? না তো। আচ্ছা, আলোর ভিতরে ভাইয়া দেখা যায় না, আর একটু নিচে। আমার একটা বদ অভ্যাস, পুরো বোর্ডে লেখা ছাড়া লিখতে পারি না, বুঝতে পারছো? এর কারণে কোথায় আলো চিহ্ন আছে আর কোথায় আলো চিহ্ন মাথায় থাকে না। আমরা দুটো জিনিস আলাদা করে দেখবো, তুলনা করি। এইভাবে না লিখতে পারলে আসলে ক্লিয়ার হতে চায় না। আশা করি বোঝা যাচ্ছে। ক্যান আর হচ্ছে মে, এই দুটো খুবই সামঞ্জস্যপূর্ণ, তো একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে। প্রথমে আমরা ক্যানটাকে দেখি। তো ক্যানের বাংলা অর্থ আমরা ইউজ করি কি? পারা অর্থে, না?
মেয়েও কিন্তু ওই পারা অর্থেই বুঝায়, কিন্তু তারপরে এর ভিতরে একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্য হচ্ছে ক্যান দ্বারা আমরা অ্যাবিলিটি বুঝাই। অ্যাবিলিটি মানে হচ্ছে কি সামর্থ্য, তাই না? জি অর্থাৎ কোনো একটা কাজ করার ক্ষমতা কারো আছে বা আমার আছে বা অন্য কারো আছে, এমন কিছু বুঝাইলে আমরা ইউজ করব হচ্ছে ক্যান। এটা আমার ক্ষমতার সঙ্গে জড়িত, আমার সামর্থ্যের সঙ্গে জড়িত। বা যখন আমরা মে ইউজ করব, এটার অর্থ কিন্তু পারা, অর্থ দিয়ে তুমি বুঝতে পারবে না, বাট বুঝতে হবে এটার হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই মে দ্বারা বোঝাবে হচ্ছে পসিবিলিটি। পসিবিলিটি শব্দের অর্থ কি? সম্ভাবনা, না? হতে পারে, নাও হতে পারে, মানে 50-50। তারপরে ক্যান দ্বারা বোঝাচ্ছে আমি 100% কাজটা পারি, আর মে দ্বারা বোঝাচ্ছে আমি পেতেও পারি আবার নাও পেতে পারি। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, আই ক্যান ডু দা ওয়ার্ক, যে একটা আগে করলাম, অথবা আই ক্যান ডু দা সাম, একটা অঙ্কের কথাই লিখি, আই ক্যান ডু দা সাম, আমি অঙ্কটি করতে পারি, বা আই ক্যান সলভ দা সাম, আমি অঙ্কটা সমাধান করতে পারি। দেখো এখানে এই ক্যান ইউজ করলাম এখানে, তার মানে বোঝাচ্ছে এটা আমার অ্যাবিলিটির সঙ্গে সম্পর্কযুক্ত, আমি অঙ্কটা পারি, কারণ আমি এর আগে একাধিকবার করছি। এটা খুবই সহজ অঙ্ক, পাবো না মানে কি, মানে পারবোই 100%। তারপরে এখানে ক্যানটা 100% বোঝাচ্ছে। বা যখনই আমরা এখানে মে দিয়ে বোঝানোর চেষ্টা করব, দেখো আই মে ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, অর্থ কিন্তু সেম, দুটোর সঙ্গে পারি আছে, বাট এটা কিন্তু বোঝাচ্ছে কি সম্ভাবনা 50%। তার মানে এটাকে আমরা বলতে পারি 50%। চেষ্টা করব, হলেও হতে পারে, না হলেও না হতে পারে। তার মানে ক্যান হচ্ছে 100% আর মেটা বোঝাচ্ছে হচ্ছে 50%। এখন দেখো মেয়ের ক্ষেত্রে আমরা আরেকটা ক্ষেত্রে ইউজ করতে পারি, সেটা হচ্ছে অনুমতি নেয়ার ক্ষেত্রে, তাই না? পারমিশন নেয়ার জন্য, পারমিশন সিকিং এর জন্য আমরা কি ইউজ করি? মে ইউজ করি। তাই আমরা মাঝে মাঝেই বলে থাকি যে মে আই কামিং স্যার, মে আই কাম ইন, কামিং না কাম ইন, তাই না? তারপর ধরো স্যার, এরকম আমি কি ভিতরে আসতে পারি? তার মানে আমরা কেন ইউজ করলাম? এটা অনুমতি নেওয়ার জন্য, পারমিশন সিক করার জন্য, তাই তো? যদি আমাদেরকে আনসার বলা হয় যে হ্যাঁ আপনি আসেন, হ্যাঁ তুমি আসো, আসবো, যদি না আসতে বলা হয় আসবো না, তার মানে এটাও কি রেজাল্টটা 50-50। আর যখনই আমরা এই অনুমতির জন্য এখানে ক্যান ইউজ করতে যাব, তখন কি হবে দেখো, ক্যান আই কাম ইন স্যার, অর্থ কিন্তু সেম, আমি কি ভিতরে আসতে পারি? বাট পার্থক্যটা হচ্ছে এখানে এই ক্যান আর হচ্ছে এখানে মেড। ক্যান দ্বারা বোঝায় কি 100%, আমাকে ভিতরে আসতে বললেও আসবো, না আসতে বললেও আসবো, তার আবার এটা বড়টা ফর্মালিটি। যেমন ধরো অফিসের বস, যে তার কি অফিসে ঢোকার জন্য কারো পারমিশনের দরকার আছে? না, এটা নিজের অফিস, সে কি ইউজ করবে? ক্যান ইউজ করবে না মে ইউজ করবে? অবশ্যই ক্যান, কারণ তার এখানে 100% অ্যাক্সেস আছে। বাট ধরো অফিসে একটা মহিলা মানে মহিলা কর্মচারী আছে, তার রুমে ঢুকতে গেলে তাকে তো একটা নক দিতে হবে, সে কি অবস্থায় আছে, বা অন্য পুরুষের কথাই বলি, কি অবস্থায় আছে তাকে তো একটা সাবধান হওয়ার জন্য সুযোগ দিতে হবে। এই জন্য আমরা কি করি? এরকম ফর্মালিটি শব্দগুলো ইউজ করি, বুঝতে পারছো? যেমন আমরা নক করি দরজা, তাই না? ঠিক সেরকম। তার মানে ক্যান এবং মেয়ের পার্থক্য তোমরা বুঝতে পারছো? ক্যান হচ্ছে 100%, মেয়ে হচ্ছে 50%। মানে ক্যান হচ্ছে অ্যাবিলিটি, আমি পারবোই, আমার সে সক্ষমতা আছে, আর মেয়ে হচ্ছে সম্ভাবনা, হতেও পারে নাও হতে পারে। অনুমতির ক্ষেত্রে আমরা নরমালি কি ইউজ করি? মে। অ্যান্সার যদি 50% হয়, অর্থাৎ পারমিশন দিলে ঢুকবো, না দিলে ঢুকবো না। আর ক্যান মানে বলো না বলো যাই হোক না কেন, আমাকে ঢুকতেই হবে, আমি ঢুকবোই। ওকে, আচ্ছা, এখন এই মেয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মিল আছে, ক্যানের সঙ্গে আমরা এখানে মেয়েটাও দেখে নিই। মেয়ের সঙ্গে আরেকটা বিষয়ে মিল আছে, সেটা হচ্ছে মাইট। আমরা অনেকে বলে থাকি মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, কিন্তু এটা সর্বাংশে সত্য নয়, কারণ মাইট বর্তমানে ব্যবহার করা যায়, এটা মেয়ের পাস্ট ফর্ম হিসেবে ইউজ করা যায়, আবার বর্তমানেও ইউজ করা যায়। বর্তমান হোক আর অতীত হোক সেটা বিষয় না, মাইট যেহেতু একটা মডেল, এরপরে ভার্বের কি বসবে? বেস্ট ফর্মই বসবে। পাস্ট হিসেবে হলেও বেস্ট ফর্ম, আর প্রেজেন্ট হিসেবে হলেও বেস্ট ফর্ম। মানে মাইট কি বোঝায়? বর্তমানে এই মেয়েদের কি বোঝাচ্ছিল? 50%, তাই না? এই মাইট দিয়েও সম্ভাবনাই বুঝাবে, কিন্তু সেটা আরো কম সম্ভাবনা, ধরো 30% তুমি বলে ফেললা, তার মানে মেয়ে কত ছিল? 50%, মানে হতেও পারে নাও হতে পারে, আর এখানে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। যেমন যে উদাহরণটা আগে দিছিলাম, আই মে
ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, তাহলে 50-50। আর যদি আমি এখানে আই মের জায়গায় মাইট ইউজ করতাম তখন কি হইতো, সম্ভাবনাটা আরো কমে যেত, হবেই না। জাস্ট একটু ট্রাই করি, ফর্মালিটি বসে থেকে কি করি এরকম, বুঝতে পারছো? তার মানে ক্যান, মে এবং মাইটের ভিতরে একটা সম্পর্ক হচ্ছে ক্যান 100%, মে 50%, মাইট হচ্ছে 30%। আচ্ছা, এখন দেখো একটা উদাহরণ দিলেই তোমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। ইট ক্যান রেইন, বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বলতে কি বোঝাচ্ছে, অবশ্যই হবে 100%। যদি বলতাম এখানে ইট মে রেইন, বৃষ্টি হতে পারে, তার মানে 50% সম্ভাবনা, হতে পারে না হতে পারে। বাট আমি বললাম এখানে ইট এটা কোনো কথা মাইট রেইন। তো না গোটা দিছি গেছিল কে বলছেন কথা বলেন তো ম্যাডাম, কি কথা এটা? নাই, হারাই গেছে। এটা কোনো কথা নয়। কি কি কথা নয়, মানে ক্যান মে মাইট 100% হবে বৃষ্টি, হতেও পারে না হতে পারে, এটা হচ্ছে না হওয়ার সম্ভাবনাই বেশি। আশা করি ক্যান মে মাইট নিয়ে তোমাদের প্রবলেম হবে না। প্রবলেম হলেই আর কি করা, মাইট। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে মাস্ট। কোন শব্দে যদি অবশ্যই কথা উল্লেখ থাকে তাহলে আমরা কি ইউজ করি, মাস্ট ইউজ করি স্বভাবত। কিন্তু এই অবশ্যই দিয়ে আসলে কি বোঝায়, এই অবশ্যই দিয়ে বাইন্ডিংস বোঝায়, যেটাকে আমরা বলি হচ্ছে বাধ্য বাধকতা। যদি কোনো কাজ করার বাধ্যবাধকতা থাকে, আমাকে কাজটা করতেই হবে, সেক্ষেত্রে আমরা মাস্ট শব্দটা ইউজ করি। ঠিক আছে, যেমন ধরো আই মাস্ট ডু দা ওয়ার্ক, আমাকে অবশ্যই কাজটি করতে হবে। আই মাস্ট কাম টু অফিস, আমাকে অবশ্যই অফিসে আসতে হবে। এখানে বাধ্যবাধকতা কিভাবে হলো দেখো, আমাকে অবশ্যই অফিসে আসতে হবে, আমি যদি অফিসে না আসি আমাকে বেতন দেওয়া হবে না, আর বেতন না দেওয়া হলে আমি চলবো কিভাবে, তার মানে বাধ্য। আর এই বাধ্য বোঝাতে আমরা কি ইউজ করি, মাস্ট ইউজ করি। আবার দেখো আই মাস্ট ডু দা ওয়ার্ক, আমাকে কেন কাজটা করতে হবে, কারণ কাজটা না করলে আমার কোনো একটা ক্ষতি হবে। তার মানে কোনো একটা কাজ আমরা করতে বাধ্য এমন কিছু বুঝাইলে আমরা কি ইউজ করব, মাস্ট। ওকে, তাহলে মাস্ট মডাল, এরপরে ভাবে বেস্ট ফর্ম বসে। এখন দেখো মাস্টের সঙ্গে আরেকটা বিষয়ের সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি বলতো, মাস্ট নট। জি না, ওটা তো নেগেটিভ। হ্যাঁ, হ্যাভ টু, হ্যাজ টু। দেখো হ্যাভ টু আর হ্যাজ টু এটা মাস্টের মতোই বাধ্যবাধকতা বোঝায়, তার মানে এটাও কিন্তু বাইন্ডিংস বোঝায়, বাধ্যবাধকতা, বাইন্ডিংস। অল্প একটু পার্থক্য আছে দুইটার ভিতরে। যেমন ধরো আই হ্যাভ টু, এখানে মাস্টের জায়গায় আমরা লিখলাম হচ্ছে হ্যাভ টু, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। বাট যদি আমরা এখানে হি দিতাম তাহলে কি হি হ্যাজ টু হইতো, তাই না? কারণ হির সঙ্গে হ্যাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে হ্যাভ না হয়ে হ্যাজ বসে। হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক, তার মানে তাকে কাজটি করতে হবে। অর্থ সেম, আমাকে কাজটি করতে হবে মাস্ট দিয়েও বোঝাচ্ছে, হ্যাভ টু দিয়েও একই অর্থ বোঝাচ্ছে। বাট পার্থক্য হচ্ছে এই মাস্ট শব্দ দিয়ে অফিসিয়াল বিষয়কে বোঝায়, অফিসিয়াল, আনুষ্ঠানিক। যেমন ধরো তোমরা মানে কোচিং এর ফি দাওনি, কোচিং থেকে কি বলে তোমাদেরকে 1 তারিখের মধ্যে অবশ্যই তোমাদের ডিউ গুলো পেইড করতে হবে, তাই না? এক্ষেত্রে তুমি কি ইউজ করবে, অফিস কি ইউজ করবে, মাস্ট ইউজ করবে না হ্যাভ টু ইউজ করবে? মাস্ট। এখানে হচ্ছে বিষয়, যেহেতু মাস্ট ইউজ হয় অফিসিয়াল ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে মাস্ট। অফিসিয়াল ক্ষেত্র বাদ দিয়ে অন্য ক্ষেত্রে তো আমরা বলি আমাকে কাজটা করতে, আমাকে বাড়ি যেতে হবে, ক্লাস শেষ হলো, তুমি বান্ধবীকে বললা আমাকে এখন বাড়ি যেতে হবে, তখন আমরা কি মাস্ট ইউজ করবো না হ্যাভ টু ইউজ করবো? হ্যাভ টু। হ্যাভ টু। তার মানে এই হ্যাভ টুকে তুমি বলতে পারো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য, অর্থাৎ এফএনএফ বলে যেটাকে আমরা বলে থাকি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, মানে বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মানুষের সঙ্গে এই বাধ্যবাধকতার মতো কিছু বুঝাইতে আমরা ইউজ করব হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। আর অফিসিয়াল ক্ষেত্রে মানে আনুষ্ঠানিক ক্ষেত্রে ফর্মাল যে বিষয়গুলো সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে মাস্ট। তো পার্থক্যগুলো কিন্তু খুব ছোট ছোট, জাস্ট একটু মাথায় রাখলেই হবে, রাখতে হবে। এগুলো তোমার কথা বলার জন্য কাজে লাগবে, প্লাস হচ্ছে রাইটিং স্কিল বাড়ানোর জন্য কাজে লাগবে। কারণ টেন্স, মডাল, ভয়েস এগুলো ছাড়া কখনোই ইংলিশে কথা বলা সম্ভব নয়।
যাই শিখুক না কেন, যেভাবেই শিখো না কেন, মূলত এগুলোই শিখতে হবে। একজন এক ভাবে শিখায়। আমি যখন এসএসসি পাস করি তখন আমি একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম, নাম হচ্ছে এফএম মেথড। ক্লাস করছি এক সপ্তাহ, তখন গিয়ে জিকির করায়, বুঝতে পারছো? হ্যাঁ, আই ডু, ইউ ডু, উই ডু, মানে যে কোনো ভার্বের সঙ্গে সবগুলো পার্সন যোগ করে করায়। তাই এরকম করেও শিখাচ্ছে আমাদের, বলে গ্রামার শেখানো হয় না, আলটিমেটলি কিন্তু গ্রামারই শেখানো হচ্ছে, কারণ এই সঙ্গে তো সে ডাজ ইউজ করতেছে না, তাহলে ধরনটা আলাদা। এই তো এখানে বুঝতে পারছো, মাস্ট হচ্ছে অফিসিয়াল ক্ষেত্রে ইউজ করা হবে, কি বুঝাবে? বাধ্যবাধকতা। আর হ্যাভ টু কিংবা হ্যাজ টু কখন ইউজ করব? বন্ধুদের ক্ষেত্রে কিংবা ফ্যামিলির সঙ্গে একই অর্থে বাধ্যবাধকতা বুঝাতেই, তাই না? তার মানে বুঝতে পারছি এই দুইটা। এখন তো মাস্ট এবং হ্যাভ টু হ্যাজ টু এই দুইটারই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। তার মানে এই মাস্টেরও পাস্ট ফর্ম হ্যাড টু, হ্যাভ টু কিংবা হ্যাজ টু এটারও পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। পার্থক্য শুধুমাত্র একটা জায়গায়, এই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এটা বর্তমানে ভবিষ্যৎকে বোঝাচ্ছিল। যেমন আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে হবে। কখন করতে হবে? ভবিষ্যতে, একটু সামনে, তাই না? 1 ঘন্টা পর, 1 দিন পর, 2 দিন পর। মানে বর্তমান থেকে আমরা কোন দিকে যাচ্ছি? ভবিষ্যতের দিকে যাচ্ছি। বাট হ্যাড টু যখনই আমরা ইউজ করব, এটা পিওরলি অতীতকে বুঝাবে, ডিরেক্ট পিওর অতীতকে বুঝাবে। আমাকে কোনো একটা কাজ করতে হয়েছিল, মানে আমি বাধ্য ছিলাম কাজটা করতে, কারণ এগুলো দ্বারা কি বোঝায়? বাধ্যবাধকতা বুঝায়। যেমন ধরো আই হ্যাড টু গো টু, ধরো পিকনিকেই আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার বান্ধবীরা বা আমার বন্ধুরা আমাকে জোর করে সেই পিকনিকে নিয়ে গিয়েছিল, অথবা আমার বাবা আমাকে প্রেশার দিয়েছে যাওয়ার জন্য। তারপরে দেখো হ্যাড টু একটা মডেল না, দেখতে মনে হচ্ছে পাস্ট, দেখো হ্যাড না, কিন্তু এটা হচ্ছে হ্যাড টু, এটা একটা মডেল। সো এরপরে ভার্বের বেস ফর্মই বসবে, কিন্তু অর্থটা কিসের দিচ্ছে? অর্থটা দিচ্ছে হচ্ছে অতীতে, আমাকে কাজটি করতে হয়েছিল, আমাকে পিকনিকে যেতে হয়েছিল, তাই না? অতীতকালে কোনো বাধ্যবাধকতা বুঝাইতে আমরা ইউজ করি হচ্ছে হ্যাড টু, আর এটা বর্তমানে ভবিষ্যৎ বুঝাইতে আমরা ইউজ করি হচ্ছে মাস্ট আর হ্যাভ টু অথবা হ্যাজ টু। এর আগে যে মডেলগুলো আমরা শিখলাম, সেই মডেলগুলো নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ করার জন্য মডেলের সঙ্গে আমরা নট যোগ করতে পারতাম না? নট যোগ করতাম। আর ইন্টারোগেটিভ করার সময় এই অক্সিলারি ভার্বটাকে বা মডেলকে সাবজেক্টের আগে নিয়ে আসতাম। কিন্তু এই হ্যাভ টু হ্যাজ টুর ক্ষেত্রে একটু ভিন্ন, বুঝতে পারছি? এখানে হ্যাভ টু নট ইউজ করা যায় না, বা হ্যাজ টু নট ইউজ করা যায় না, যেমনটা আমরা ক্যান নট বলে থাকি, তাই না? মাইট নট বলে থাকি, শুড নট বলে থাকি। তবে এটা কিন্তু আলাদা, আমরা এটা আলাদা পরে শিখবো। তবে এটা ক্লিয়ার আশা করি। তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইউজ টু। ইউজ টু আমরা কখন ইউজ করি? ইউজ টু, অভ্যাস ইউজ নরমালি ইউজ করা হয় অভ্যাস হতে। কখনকার অভ্যাস? অতীতের অভ্যাস, মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট কোথায়? ইন দ্য পাস্ট, মানে পাস্টের অভ্যাসগত অবস্থা বোঝানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে ইউজ টু। যেহেতু ইউজ টু একটা মডেল, যে কারণে এর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম বসবে। যেমন ধরো আই ইউজ টু ড্রিঙ্ক কি? অ্যালকোহল না কফি? ওয়াইন। কফি। খুব খুশি তারেক। আই ইউজ টু ড্রিঙ্ক কফি, তার মানে এখানে দেখো ইউজ টু হচ্ছে আমাদের মডেল, এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, তাই বসাইছি। মানে এটা কি বোঝাবে? অতীতের অভ্যাস। তুমি এখানে বলতে পারতা আই ইউজ টু কি সুইম, আমি সাঁতার কাটতাম, এটা আমার অভ্যাস ছিল, তাই না? তার মানে অতীতকালে কোনো একটা কিছু অভ্যাস ছিল, এমন কিছু বর্ণনা করতে আমরা ইউজ করি হচ্ছে ইউজ টু। ইউজ টুর সঙ্গে সম্পর্ক আছে আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে কুড। এই কুডটা হচ্ছে আমরা অতীতকালের অভ্যাস ইউজ করার জন্য ইউজ করি, কিন্তু এটা পার্থক্য হচ্ছে কুড আসছে কোথেকে? ক্যান থেকে, তাই না? ক্যানটা সামর্থ্য বুঝায়, তো কুডটাও কি বুঝাবে? সামর্থ্যই বুঝাবে। তার মানে অতীতকালে কোনো একটা কাজ আমরা করতে পারতাম, এমন কিছু বুঝাইলে আমরা ইউজ করবো হচ্ছে কুড। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, তার মানে বর্তমানে আমার সেই সামর্থ্যটা আছে। যদি আমি এখানে কুড ইউজ করতাম, আই কুড ডু দা ওয়ার্ক, কি বুঝাইতো? অতীতকালে আমি এই কাজটা করতে পারতাম, আমার সেই সামর্থ্যটা ছিল। বুঝতে পারছো? বর্তমান আর অতীত। তার মানে যখন এই কথাটা বললাম, দেখো এর সঙ্গে একটা ইউজ টু এর সম্পর্ক তৈরি হচ্ছে। ইউজ টু দ্বারা অভ্যাস বোঝাচ্ছে, আর কুড দ্বারা অভ্যাস বোঝাবে, কিন্তু সেটা সামর্থ্যের অভ্যাস। মিশাই দিলাম।
তারপরে আসি হচ্ছে নিড। এটা বলছিল কেউ একজন যে নিডটা কি আসলে। দেখো নিডটা ইউজ হয় মেইন ভার্ব হিসেবে আবার মডেল অক্সিলারি হিসেবেও। তো মডেল অক্সিলারি কিন্তু এক ধরনের প্রাইমারি অক্সিলারি ভার্ব, বুঝতে পারছো? নিড যেমন একটা উদাহরণ দেই, আই নিড মানে এ পেন। তারপর নিড আমরা কখন ইউজ করি? প্রয়োজন অর্থে, তাই না? প্রয়োজন কিংবা দরকার দরকার। এরকম অর্থ যখন কোনো কিছু বুঝাই তখনই আমরা ইউজ করি হচ্ছে নিড। আই নিড এ পেন, আমার একটা কলম প্রয়োজন, আমার একটা কলম দরকার। আই নিড টু গো, আমাকে যেতে হবে, মানে আমার যাওয়া প্রয়োজন, তাই না? আর আমার কোশ্চেন হচ্ছে এখানে যে আমরা ইউজ করলাম নিড, এই নিডটা কি মেইন ভার্ব না মডাল ভার্ব? মেন ভার্ব মোডাল ভার্ব, এখন কোনটা আপনি বলবেন? তুমি বলো। এখানে তো মেন ভার্ব হচ্ছে আমার দরকার, কলম দরকার। আই নিড হ্যাঁ, টু গো, না আই নিড টু গোর জায়গাতে এখানে আপনার মডাল হবে। গো যেহেতু তোমাদের কারো মতামত আছে আরো? মেয়েরা আর কথা বলে না, মেয়েদের সাউন্ড অফ হয়ে গেছে। আই নিড এ পেন এখানে তো হচ্ছে মেইন ভার্ব বোঝাচ্ছে, বুঝলাম, পরেরটা আর এটা আই নিড টু গো এটা তো অক্সিলারি স্যার ভার্ব। এটা মডাল ভার্ব। মুন্না রহমান, বলো তো তোমার মতামত কি? নাই মতামত নাই। শিববীর চৌধুরী বলেন আপনার মতামত কি? মুন্না রহমান টু এভরিওয়ান, ঘুমাচ্ছেন উনি? কে ঘুমাচ্ছে? কে ঘুমাচ্ছে বলো, নাম না বললে বুঝবো কিভাবে? শিববীর চৌধুরী নাকি? ক্লাস রেকর্ড হচ্ছে না, ক্লাস তো রেকর্ড হচ্ছে, কি বলো তোমরা? রেকর্ড হচ্ছে। আচ্ছা, না কেউ একজন লিখছে মাঝে মাঝে ল্যাগিং হচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে। মুন্না রহমান, মুন্না রহমান শুনতে পাচ্ছ আমাকে? তোমার ওখানে মিউট করা, কথা বলতে চাইলে মিউটটা অফ করে দিয়ে তারপরে বলতে হবে। ভাইয়া কে বলো যাতে চেঞ্জ করে দেয়। যাই হোক, তোমরা কথা বলো অনেকে, আর অনেকে বলতে চাও না। দেখ আমরা যেটা বলছিলাম এখানে এই দুইটাই কিন্তু মেইন ভার্ব, এখানে একটাও মডাল ভার্ব নয়। তার কারণ হচ্ছে আমরা এর আগে দেখছিলাম মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। তার মানে দেখো নিডের পরেও ভার্বের বেস ফর্ম নাই, এই নিডের পরেও ভার্বের বেস ফর্ম নাই, যে কারণে কি হচ্ছে এই নিডটাকে আর মডাল ভার্ব বলার সুযোগ নাই। ঠিক আছে, তবে নিডটা কি এখানে? এখানে হচ্ছে মেইন ভার্ব, এটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটাও প্রিন্সিপাল ভার্ব। দুটাই। আমার কথা কি বোঝা গেছে? হুম। তার মানে যদি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম থাকে তখন মডাল অক্সিলারি ভার্বের যথাযথ প্রমাণ পাওয়া যায়। তার মানে নিডটাকে যখন মডাল বলতে, হ্যাঁ হ্যাঁ, গু তো বেস্ট ফ্রমই। জি না, এটা টু গো। ও টু গো হচ্ছে ইনফিনিটিভ। তার মানে এখানে নিডের পরে ভার্বের বেস ফর্ম নাই, এখানে নিডের পরে ভার্বের বেস ফর্ম নাই, যে কারণে নিডটা মডাল ভার্ব নয়। তার মানে নিডটা কি? নিডটা এখানে মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। এখন দেখো এই নিডকে আমরা যখন মডেল হিসেবে ইউজ করব তখন একটা বিষয় আমরা খেয়াল রাখবো, তখন শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স ইউজ করা যায়, মানে সেই সেন্টেন্সটা হবে অবশ্যই নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স। যেমন ধরো আই নিড গো, যদি এরকম বলতাম তাহলে তুমি বলতে পারতাম নিডটা হচ্ছে মডেল, কারণ নিডের পরে কি ভার্বের বেস ফর্ম আছে। যে নিড যখন মডেল হিসেবে ইউজ হয় তখন এটা হ্যাঁ বোধক বাক্যে ব্যবহৃত হয় না, এটা ব্যবহৃত হয় না বোধক বাক্যে। এই কারণে হবে এখানে আই নিড নট গো। সো এখানে নিডটা হচ্ছে আমরা মডেল, এরপরে নট যোগ হতেই পারে, যেমন ক্যান নট, মানে ভার্বের বেস ফর্ম। এখানে হচ্ছে কি বলেন বুঝিনি। তোমরা বুঝতে পারছো? তবে নিডটা হতে পারে মেইন ভার্ব, হতে পারে মডেল ভার্ব। নিড যখন মডেল ভার্ব হয় তখন সেটা নেগেটিভ সেন্টেন্সে হয়, তবে নিডের পরে নট থাকে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকে। আবার দেখো এটার প্রমাণ, ধরো হি দিলাম, হি নিডস এ পেন। আর যদি এখানে বলি হি, এখানে নট যোগ করব, এটা কি নিডস হবে না নিড হবে? নিড নট গো।
এখন দেখো কারেকশন করো, দুটো সেন্টেন্স কি ঠিক আছে? না, ভুল। কোনটা ভুল? হি নিডস নট গো, এখানে এস যুক্ত হবে না। হ্যাঁ, এখানে হচ্ছে বিষয়, কারণ এ নিডটা ছিল মেইন ভার্ব, তাই না? মেইন ভার্বের সঙ্গে এস তখনই যুক্ত হয় যখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। যে কারণে এটা মেইন ভার্ব এর সঙ্গে এস যুক্ত হয়েছে, এখানে কোনো ভুল নাই, এটা ঠিক আছে। আর এখানে হি নিডস নট গো, এখানে এই নিডটা কি? নিডটা বুঝতেই পারছি মডাল, তাই না? জি জি, তো মডাল যেমন ক্যান, কুড, ক্যানের সঙ্গে এস যুক্ত হয় না, কুডের সঙ্গে হয় না, মাইটের সঙ্গে হয় না, সেখানে নিডের সঙ্গে এসটা যুক্ত হবে না। এই নিড নট এটা হচ্ছে আমাদের মডাল। তো পরীক্ষা যদি আসে তাহলে এই জায়গা থেকে কোশ্চেনটা হবে। অনেকে হয় কি হি থাকার কারণে চিন্তা করবে নিডের সঙ্গে এস হবে, কিন্তু নিড এখানে মডাল হিসেবে বসছে যে কারণে এর সঙ্গে এস যুক্ত হবে না। ভাই একটা কোশ্চেন ছিল। মাত্র একটা? ভাই এখানে তো হচ্ছে ওই নিড মানে নিড তো মোডাল, হ্যাঁ, ওটাকে তো হচ্ছে নেগেটিভ সেন্টেন্সই বোঝানো হচ্ছে, তাহলে নিডের সাথে নট যুক্ত হবে কেন? নেগেটিভে হলে তো নট যোগ করতে হবে। বুঝতে দিল আই ক্যান ডু দা ওয়ার্ক, নেগেটিভ হবে আই ক্যান নট ডু দা ওয়ার্ক, নাকি? তাই না? একইভাবে নিডটা যদি তুমি মডেল হিসেবে ইউজ করো নেগেটিভ সেন্টেন্সে, তো নিডের সঙ্গে অবশ্যই নট যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া। হ্যাঁ, ভাইয়া এটা আমার এখানে কানেকশন ছিল না, নিজের এই টপিকটা আমি বুঝতে পারিনি, আরেকবার বলে দিবেন? আপনার জন্য ইউটিউবে আপলোড করা আছে। আচ্ছা আচ্ছা, আর একটু বলে দিই, যেহেতু বললোই পরে বলবে যে ভাই আমাকে গুরুত্ব দেয় না। হি নিড এ পেন, হি নিড এ পেন, এখানে কি নিডের সঙ্গে এস হবে কি হবে না? এখানে হবে। নিডের সঙ্গে অবশ্যই এস হবে, কারণ নিডটা এখানে মেইন ভার্ব, তাই না? আর কোনো ভার্ব নাই। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তার ভার্বের সঙ্গে এস যুক্ত হয়, যে কারণে আমরা এখানে এস যোগ করলাম। আমরা বলছিলাম এই নিড শব্দটা আবার মডাল হিসেবে ইউজ হয় যখন সেন্টেন্সটা নেগেটিভ হয়। তখন কি হবে দেখো, হি, দেখো মডাল হিসেবে নিডকে ইউজ করলাম, যে কারণে এখানে এর যুক্ত হবে না, কারণ এটা তো মডাল হিসেবে ইউজ করব। আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেই তার সঙ্গে নট যোগ করতে হবে, নিড নট, নট নিডস নট। তার মানে কি হচ্ছে, হি নিড নট, ধর এখানে দিলাম হচ্ছে গো, তবে এই যে নেগেটিভ সেন্টেন্স এর সঙ্গে এর যুক্ত হয়নি। বুঝতে পারছো এবার? জি ভাইয়া। গুড। আচ্ছা, আর পরীক্ষায় বারবার আসে এমন আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে হ্যাড বেটার। উচিত ছিল। হ্যাড বেটার, এটা অর্থ কি? দেখো দেখতে হ্যাডটাকে অতীত মনে হচ্ছে, কিন্তু এটা একটা মডাল। উচিত ছিল, বা করলে ভালো যেহেতু হতো মডাল, কিন্তু। তার মানে এরপরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। এটা নিয়ে আমাদের কোনো রকম কনফিউশন নাই। এই হ্যাড বেটারের বাংলা অর্থ হচ্ছে কি? ধরো দুইটা কাজের ভিতরে একটা কাজ বেশি ভালো, তোমার ইচ্ছা যে এই কাজটা মানে এই করা কাজটা উচিত আমি ছিল বা তাড়াতাড়ি করলে ভালো করি। হতো আর কি। হ্যাঁ, যেমন ধরো তোমরা হচ্ছে একটা কাজ করতে গেছো, গল্প করতেছো, গল্প করার সময় মনে হচ্ছে কালকে পরীক্ষা, তার মানে কি আমার যাওয়াই ভালো। তার মানে তুমি গল্প করার চেয়ে গিয়ে পড়াশোনাটাকে গুরুত্ব দিচ্ছ। অথবা আড্ডা দিচ্ছ, ওখানে ঝগড়া লাগছে তোমার সঙ্গে তোমার এক বন্ধু, তুমি বললে যে বরং আমি এখান থেকে যাই। তবে তুমি যে এই ঝগড়া করার চেয়ে এখান থেকে যাওয়াটাকে পছন্দ করতেছো, এমন অর্থে আমরা ইউজ করবো হচ্ছে হ্যাড বেটার। কারণ অধিকতর ভালো বোঝাতে আমরা হ্যাড ইউজ করি, অধিকতর ভালো অথবা কোনো কাজকে প্রাধান্য দিতে আমরা হ্যাড বেটার ইউজ করি। একটা কাজের উপর আরেকটা কাজকে প্রাধান্য দিব, এমন ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করতে পারি। অথবা যখন বুঝাবো যে এটার চেয়ে এটা ভালো, তখন আমরা হ্যাড বেটার ইউজ করতে পারি। এই হ্যাড বেটার যেহেতু মডালের উপর ভার্বের বেস ফর্ম বসবে, যেমন ধরো আই হ্যাড বেটার, কার জন্য ফোন বাজতেছে সেটা আমার কানেও, আই হ্যাড বেটার স্টাডি, আমার পড়াই ভালো, কারণ সামনে পরীক্ষা, না পড়লে ফেল করবো। সো অন্য কাজের চেয়ে আমরা পড়াটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, যে কারণে আমরা এখানে হ্যাড বেটার ইউজ করলাম, এরপরে কি ভার্বের বেস ফর্মটাকে ইউজ করলাম। ওকে, আচ্ছা, এই হ্যাড বেটারের সঙ্গে আর একটা বিষয়ের সম্পর্ক আছে, সেটা হচ্ছে উড রেডার। আচ্ছা, এখানে সরি আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম। হ্যাড বেটার মাঝে মাঝে পরীক্ষায় স্টুডেন্টকে কনফিউশনে ফেলার জন্য হ্যাড বেটারের পরিবর্তে শুধুমাত্র বেটার শব্দটাকে ইউজ করা হয়। তো তোমাকে বুঝে নিতে হবে এই বেটারের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তার মানে এটা হচ্ছে হ্যাড বেটার।
আই হ্যাড বেটার স্টাডি, এখানে যদি আমি এই হ্যাডটাকে কেটে দেই, আই বেটার স্টাডি, তোমাকে বুঝে নিতে হবে এখানে বেটার বলতে বোঝাচ্ছে হচ্ছে হ্যাড বেটার কে। ঠিক আছে, পরীক্ষায় এটা কিছু ঝামেলা করে। তারপর আসি হচ্ছে উড রেদার। রেদার হ্যাডবিটারের মতো এটাও একটা মডেল। এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, এটা নিয়ে আমাদের কোনো রকম কনফিউশন নাই। এখানেও দুইটা কাজের মধ্যে একটা কাজ ভালো এমনই বুঝায়, কিন্তু এটার বাংলা অর্থ হচ্ছে বরং। এটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে বরং। ঠিক আছে, কোনো বাক্যের জন্য বরং ইউজ করতে চাই তখনই আমরা এই উড রেদারকে ইউজ করতে পারি। তো তুমি এই একই সেন্টেন্সে এখানে লেখো উড রেদার। মাঝে মাঝে দেখা যায় যে এমন ভাবে অপমান করা হয়, কোনো কিছু বলার সুযোগ থাকে না, পালাইতে চাই কেউ, তাই না? তখন আমি বরং যাই, আমি বরং কি করি, এটা করি, আমি বরং ওটা করি। তার মানে সেক্ষেত্রে আমরা এই উড রেদারটা ইউজ করতে পারি। এখানেও বিষয় হচ্ছে মাঝে মাঝে উডটাকে বাদ দিয়ে লেখা হয়, আই রেদার স্টাডি। তার মানে রেদার বলতে বোঝাচ্ছে কাকে, উড রেদার। তো এখানে বিষয় মনে রাখতে হবে হ্যাড এর সঙ্গে কি বেটার না, হ্যাড বেটার, উড রেদার। আবার হ্যাড এর সঙ্গে রেদার লাগাই দিও না, কোশ্চেনের অপশনগুলো কিন্তু এরকম থাকে যে উডের সঙ্গে লাগাই দিবে বেটার কে, আর হ্যাড এর সঙ্গে লাগাই দিবে হচ্ছে রেদার কে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ছোট ছোট ভুলগুলো করা যাবে না। আচ্ছা, এখন দেখো আমরা তো মডেল সম্পর্কে যেগুলো আসার মতো বা যেগুলো দরকারি সেগুলো শিখলাম। এর বাইরেও কিছু অংশ আছে। কন্টিনিউয়াস আমরা জানি যে মডেলের কন্টিনিউয়াস হচ্ছে মডেলের সঙ্গে বি যোগ করে তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি বোঝায়, অর্থাৎ কোন একটা কাজ চলমান বোঝাচ্ছে এমন কিছু হইলে আমরা সেসব ইউজ করব। আর মডেলের সঙ্গে আমরা হ্যাভ দিয়ে কয়টা দেখবো, যেমন ধরো কুড হ্যাভ, তারপরে কি হচ্ছে শুড হ্যাভ, মাইট হ্যাভ, আর কি আছে ধরো উড হ্যাভ। তোমাদের তো কন্ডিশনাল সেন্টেন্স পড়ানো হয়েছে তাই না? জি। থার্ড কন্ডিশনাল ছিল উড হ্যাভ, তাই না? দেখো সবগুলোর সঙ্গে আমরা কি যোগ করলাম, হ্যাভ যোগ করলাম। আবার হ্যাড কেও যোগ করো না, হ্যাভই যোগ হয়। তার মানে এরপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ V3 হবে। কারণ মডেলের পরে কি যোগ হয়েছে, হ্যাভ যোগ হয়েছে। দেখো এখানে কুডের জায়গায় ক্যান হবে না, এখানে মাইটের জায়গায় মে হবে না, উডের জায়গায় উইল হবে না, মানে এইভাবেই ব্যবহৃত হয়। এর ভিতরে দেখো এই যে কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, এই তিনটের অর্থ সেম রকম, একই রকমের অর্থ দেয়, শুধুমাত্র মাস্ট হ্যাভটা একটু আলাদা অর্থ দেয়। বুঝতে পারছো? তার মানে এই যে চারটে দিলাম এখানে, এই চারটের অর্থ হচ্ছে কোন একটা কাজ অতীতে করা দরকার ছিল কিন্তু তুমি করোনি, এখন যে তুমি বুঝতে পারছো তুমি ভুল করছো। আমি এটাকে এক কথায় কি বলতে পারি, অতীতের অনুশোচনা হতে পারে হচ্ছে প্রায়শ্চিত্ত, তাই না? এই প্রায়শ্চিত্ত কিংবা অনুশোচনা বুঝাইতে আমরা কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ এই শব্দগুলোকে ইউজ করি। কি কি এটা হচ্ছে একে কি, তারে কথা বলছো না কেন, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, কথা অন্তরা বলা তো লাগবে। দূরি না, কথা বলা লাগবে না, কথা না বললে ভালো, কিন্তু একেবারে ধরো কথা না বললে তো বুঝতে পারবো না, কারণ আমি তো আসলে দেখতে পাচ্ছি না চ্যাটিং এ তোমরা কি লিখতেছো। আমি বলে যাচ্ছি তোমরা শুনতে পাচ্ছ না, তাহলে কি হবে, ফলাফল শূন্য। আচ্ছা, তাহলে এই যে কুড, স্যার শুড, ওই চাচা আবার মাইট, বলেন তো। কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, আর এটা হচ্ছে মাস্ট হ্যাভ। এই মাস্ট হ্যাভ বাদ দিয়ে বাকি যে চারটা, উপরের চারটা, এই চারটা দ্বারা বোঝায় হচ্ছে প্রায়শ্চিত্ত, যাকে আমরা ধরো অনুশোচনাও বলতে পারি। ধরো অতীতে কোনো একটা কাজ আমাদের করা দরকার ছিল, করা উচিত ছিল, কিন্তু আমরা করিনি, না করার কারণে এখন মনে হচ্ছে আমরা একটা ক্ষতি করে ফেলছি, আমরা কেন করলাম না। যখন এমন বুঝাবে তখনই আমরা ইউজ করবো হচ্ছে এই চারটা ওয়ার্ড। এই চারটার অর্থ একই হইলে এর ভিতরে ডিগ্রি অর্থাৎ ফ্রিকোয়েন্সিতে পার্থক্য আছে। ফ্রিকোয়েন্সিতে বলতে যেমন ধরো শুড বলতে আমরা কি বুঝি, উচিত, তাই না? শুড হ্যাভ সেই প্রায়শ্চিত্তগুলোকে বুঝাবে যেখানে তোমার এই বিবেকের কোশ্চেন জড়িত। বুঝতে পারছো? সবগুলো অর্থ একই, কিন্তু অপশনে ধরো এমন কিছু চারটে দেওয়া থাকলো, তুমি চারটে অ্যান্সার করবা না, তখন তোমাকে দেখতে হবে যে এই চারটার ভিতরে অন্তর্নিহিত অর্থ কি।
দেখলাম শুড বলতে উচিত বোঝায়, মানে নৈতিকতার সঙ্গে জড়িত, বিবেকবোধের সঙ্গে জড়িত। তারপরে কোনো একটা কাজ নৈতিকতার দিক থেকে যদি আমাদের করা উচিত হয়ে থাকে, কিন্তু আমরা করিনি এমন বোঝায়, তখন আমরা ইউজ করবো হচ্ছে শুড হ্যাভ। ধরো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার কি করা উচিত ছিল? তুমি তাকে নিয়ে হসপিটাল নিয়ে যাইতা, তাই না? তুমি নিয়ে যাওনি, লোকটা মারা গেছে, তোমার অনুশোচনা হচ্ছে, ইস কেন যে আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম না, নিয়ে গেলে হয়তো বাঁচত। তাহলে তখন আমরা কি এগুলো ইউজ করবো? কুড ইউজ করবো, মাইট ইউজ করবো, উড ইউজ করবো, না শুড ইউজ করবো? শুড দরকার। কারণ এটা নৈতিকতার সঙ্গে জড়িত। তারপরে ধরো সম্ভাবনার ক্ষেত্রে আমরা কিরকম ইউজ করতে পারি। ধরো আজকে আমরা মনে হচ্ছে যদি 2016 সালে আমি এমবিবিএস ডিগ্রিতে ভালো মতো পড়তাম, মানে পরীক্ষার প্রিপারেশন, নার্সিং এর প্রিপারেশন ভালো মতো নিতাম, তাহলে আমি আজকে নার্স হয়ে যেতাম। তো তুমি কি শিওর ছিলা যে তুমি আসলে প্রিপারেশন নিলে চান্স পেয়ে যাবা? তুমি শিওর না। ছিলে না। তা তুমি সেক্ষেত্রে কি ইউজ করবা? মাইট, কারণ মাইটটা সম্ভাবনা বোঝায়, হতেও পারতো, না হতে পারে। বুঝতে পারছো? আবার ধরো আজ থেকে 2 বছর আগে তুমি যদি মোটরসাইকেল চালানো শিখতে, আজকে মোটরসাইকেল চালাতে পারতা, বা একটা কাজ চালাতে পারতা না? এই সামর্থ্যের সঙ্গে জড়িত, কিন্তু তুমি শেখোনি। না শেখার কারণে কি হচ্ছে, তুমি আজকে গাড়ি চালাতে পারছো, তোমার সামনে গাড়ি, তোমাকে পালাইতে হবে, পিছনে পুলিশ বা পিছনে সন্ত্রাসী, পালাইতে হবে, কিন্তু তুমি গাড়ি চালাতে পারছো না, তখন তুমি কি ইউজ করবা? কুড হ্যাভ। Could কারণ have. ক্যান হচ্ছে সামর্থ্য, সামর্থ্য থেকে কি হবে? কুড হ্যাভ। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো? জি মোটামুটি। আচ্ছা, উড হ্যাভ তাহলে কি হবে? উড হ্যাভও ঠিক তাই, উড হ্যাভটা আমরা আরেকটু পরে বলতেছি। তার মানে এই চারটা ওয়ার্ড ইউজ করা হয় প্রায়শ্চিত্ত এবং অতীতে অনুশোচনা বুঝাইতে। যেমন ধরো আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ গন টু অফিস, আমার অফিসে যাওয়া উচিত ছিল। আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অর্থ একই, শুধু পার্থক্য হচ্ছে ডিগ্রি, তুমি কি বোঝাচ্ছ সেটাতে। ঠিক আছে? তার মানে মডেলের পরে হ্যাভ যোগ হলে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমি কি তোমাদের ঠিকমতো বুঝাতে পারতেছি? জি। জি ভাইয়া। আর একটা ক্লাস আছে, টেনশন নিও না, এটা তোমাদের ওই শেষ হয়ে গেলে তাহলে আর ঝামেলা শেষ। সলভ ক্লাস ভালো তাহলে। সলভ ক্লাসে তোমাদের পছন্দের টিচারদেরকে দেয়া হবে, আশা করি ছাত্র তোমাদের সেটাই করবে। তাহলে প্রায়শ্চিত্ত অনুশোচনা, এটা বুঝতে পারলা? মিশাই দিলাম। এখন দেখো, ও একটা তো আমরা বাদ দিয়ে গেছিলাম, সেটা কি ছিল? মাস্ট হ্যাভ, তাই না? তো মাস্ট হ্যাভ ওটার সঙ্গে এরকম সম্পর্ক নাই। মাস্ট হ্যাভ আমরা তখনই ইউজ করি ধরো কোনো একটা জিনিস আমাদের জানা উচিত আগে থেকেই, কিন্তু আমরা জানি না, বা ধরো কাউকে বললাম তুমি নজরুলের কথা শুনে থাকবে, তবে নজরুল এমন একজন ব্যক্তি, ছোটবেলা থেকে আমরা তার কথা শুনে শুনে বড় হই, তাই না? তারপরে আমাদের কিন্তু ছোটবেলা থেকে জানা উচিত, বা মানে জানা বিষয়টা, এরকম কোন একটা জানা বিষয়কে বলার জন্য আমরা মাস্ট হ্যাভ ইউজ করি। যেমন ধরো তুমি অবশ্যই নজরুলকে শুনে থাকবে, তুমি অলরেডি ছোটবেলায় শুনছো, তুমি অবশ্যই রবীন্দ্রনাথকে শুনে থাকবে, তুমি অবশ্যই এরকম বিখ্যাত ব্যক্তির কথা জেনে থাকবে, তাই না? এরকম যে বিষয়গুলো সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে মাস্ট হ্যাভ। যেমন ধরো ইউ মাস্ট হ্যাভ, এরপরে কি হবে? ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল। যেমন ধরো হেয়ার, হেয়ার মানে হচ্ছে শোনা, এর পাস্ট পার্টিসিপল কি হবে? হার্ড, তাই না? HEARD, হেয়ার দা নেম অফ, নজরুল দিয়ে দিলাম এখানে। তার মানে বিখ্যাত কোনো ব্যক্তি, বিখ্যাত কোনো স্থান বা বিখ্যাত কোনো বস্তু কথা যখন আমরা কাউকে বলতে যাব এবং বলার সময় যদি বোঝাতে চাই তুমি আগেই শুনে থাকবা, জেনে থাকবা, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে মাস্ট হ্যাভ। আর ইউ মাস্ট হ্যাভ হ্যাড দ্য নেম অফ নজরুল। আচ্ছা, উইল সম্পর্কে একটু দেখি। আমরা অনেকে এই বিষয়টাতে কনফিউশনে থাকি। আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে যেটা করি, আমরা বলি যে শ্যাল উইলের পরিবর্তে শুধু উইল ইউজ করা হয়, তাই না? বিষয়টা কি আসলে এরকম? জানি না। জানি না। গুড গুড অ্যান্সার। হ্যাঁ, সবার অ্যান্সার কি একই রকম? দেখো উইল, উইল শব্দটা আমরা ইউজ করি হচ্ছে পরিকল্পনা বোঝাতে, পরিকল্পনা বা প্ল্যানিং করতে, তাই না? ধর আজ থেকে 2 দিন পর আমি কি করবো, 1 বছর পর কি করবো, 1 ঘন্টা পর কি করবো, 2 বছর পর, 10 বছর পর, 15 বছর পর আমার ইচ্ছা কি, এই বিষয়গুলো আমরা উইলের মাধ্যমে প্রকাশ করতে পারি।
আমি ডাক্তার হবো, আমি নার্স হবো, আমি খাবো, আমি যাব, আমি কাজটা করব না। বুঝতে পারছো? এসব ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? উইল। তবে উইলটা বুঝায় নরমালি পরিকল্পনা। আমরা যখন ফিউচার ইনডিফিনিট টেন্সের মানে কথা দেখি তখন দেখবো এখানে গঠনটা এরকম থাকে, সাবজেক্ট প্লাস শ্যাল, এর সঙ্গে উইল, এর সঙ্গে ভার্বের বেস ফর্ম, তাই না? ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কিন্তু এটা। এখানে কিন্তু শ্যাল আছে, কিন্তু আমরা কিন্তু এখানে উইলের সঙ্গে শ্যাল লিখিনি। তাহলে উইলটা হচ্ছে মডাল আর শ্যালটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মনে রাখতে হবে। এখানে এই শ্যাল এবং উইলটা কি হিসেবে ইউজ হচ্ছে? অক্সিলারি ভার্ব হিসেবে। আর এখানে উইলটা কি হিসেবে ইউজ হচ্ছে? মডাল হিসেবে। তো এটা বলার কোনো সুযোগ নাই যে শ্যালটা একবারে বাদ পড়ে গেছে। আমরা যেসব জায়গায় উইল ইউজ করি সেটা হচ্ছে মডাল হিসেবে ইউজ করি, নট টেন্স হিসেবে। বুঝতে পারছো? তার মানে শ্যাল শ্যালের জায়গাতেই আছে, উইল উইলের জায়গাতেই আছে। শুধু আমরা আগে টেন্স হিসেবে শ্যালকে ইউজ করতাম, এখন আমরা মডাল হিসেবে উইলকে ইউজ করি সেই জায়গাতে। উইল সবার সঙ্গেই বসে, কিন্তু শ্যাল সবার সঙ্গে বসে না। তুমি যদি এই উইলের কথা চিন্তা করো, এই উইল মানে অক্সিলারি হিসেবে উইল, এই উইল কিন্তু সবার সঙ্গে বসে না। কিন্তু মডাল হিসেবে যে উইলটা, এই উইল সবার সঙ্গে বসে। সো আমরা যখনই বলি উইল সবার সঙ্গে বসে, এটা হচ্ছে মডাল হিসেবে বসে, নট অক্সিলারি ভার্ব। এখানে আয়ের সঙ্গে কি বসে? শ্যাল। এর সঙ্গে শ্যাল, বাকিগুলোর সঙ্গে কি? উইল। তার মানে এই উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপরে কিন্তু ভার্বের বেস ফর্মই বসে, যে কারণে আমরা এক কথায় বলে দেই উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে, উইল সবার সঙ্গেই বসে। ওকে, কিন্তু উইলটা এখানে মডাল হিসেবে আমরা ইউজ করতেছি। হ্যাঁ, উইল তো মডাল বইটা দেয় না, কোনো বইতে আমি পড়িনি উইল মডাল। এই যে এখন পড়ো, সবসময় কি আগেই পড়তে হবে? এখন জানলা, এখন থেকে পড়বা। ওকে, আমরা তো আগেই জানি যে উইল মডাল। গুড, এই জন্য তুমি আমাদেরকে চকলেট খাওয়াও। জানার শাস্তি স্বরূপ। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো, আমি কাজটি করব, তাই না? করবো। কখন করব? সামনের দিকে। তার মানে এটা আমাদের একটা প্ল্যানিং। তার মানে এই যে উইল, এরপরে ভার্বের বেস ফর্ম। তুমি এখানে হিউ দিতে পারো, উইল, যে কোনো কিছুই দিতে পারো, কারণ এটা আমরা মডেল করতেছি। আর এই উইলেরই পাস্ট ফর্ম হচ্ছে উড। এটা অতীতে যে আমরা যেতে চাই তখনই আমরা উড ইউজ করব। এই উডের সঙ্গে আমরা হ্যাভ লিখছিলাম একটু আগে, তাই না? তার মানে আজ থেকে 2 বছর আগে আমি প্ল্যান করছিলাম যে আমি নার্স হব, কিন্তু আমি আর নার্স হইনি। প্ল্যান করছিলাম শুধু, কিন্তু নার্স হইনি। আমার মনে হচ্ছে কেন যে হইলাম না। সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে উড হ্যাভ, মানে অতীতে প্রাচিত্যের ক্ষেত্রে। ওকে ওকে, এগুলো সহজ জিনিস। আমরা ইউজ টু করছিলাম, হ্যাঁ ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই না? কিন্তু আমরা আরেকটা বিষয় পড়বো, সেটা হচ্ছে বি ইউজ টু। বি ইউজ টু সেম আরেকটা জিনিস, সেটা হচ্ছে গেট ইউজ টু। গেট ইউজ টু, তোমরা যদি কখনো আইএলটিএস দিতে চাও তখন এই বিষয়গুলো তোমাদেরকে খুব করে ঝামেলায় ফেলবে। এখন পড়লে পরবর্তীতে এই ঝামেলা থেকে উদ্ধার হবে। দেখো বি ইউজ টু আরেকটা কি? গেট ইউজ টু। এটা কিন্তু মডেল নয়, কিন্তু মডেল থেকে আসছে। মডেল কি ছিল? ইউজ টু ছিল মডেল। দেখো ইউজ টুটা ছিল হচ্ছে মডেল, এর আগে গেট যোগ হয়েছে, এর আগে এখানে বি যোগ হয়েছে। এই বি বলতে আমরা কাদেরকে বুঝাই? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটাকে আমরা এই বি বলতে বুঝাচ্ছি। তারপর এগুলোর পরে ইউজ টু যোগ করলাম। এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়্যার ইউজ টু। এটা হচ্ছে বি ইউজ টু। দেখো ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম বসে, কারণ মডেল ছিল, কিন্তু এখন এটা মডেল না, মডেল থেকে আসছে। যে কারণে বি ইউজ টু কিংবা গেট ইউজ টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে। এটা খেয়াল রাখতে হবে, কারণ কোশ্চেন গুলো এই কনফিউশন যে জায়গাগুলোতে এগুলো থেকেই হয়। তার মানে বি ইউজ টু কিংবা গেট ইউজ টু পরে কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি হয়। তাহলে পার্থক্য কি ইউজ টুর সঙ্গে? ইউজ টু বোঝায় অতীতের অভ্যাস, তাই না? তাহলে বি ইউজ টু কিংবা গেট ইউজ টু বলতে কি বোঝায়? যেমন ধরো আই গেট ইউজ টু, গেট ইউজ টু, তো গেট ইউজ টু তারপরে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি হবে। তুমি আই গেট ইউজ টু ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং কি? ধরো অ্যালকোহল। আই গেট ইউজ টু ড্রিঙ্কিং অ্যালকোহল, তার আগের জন্য লিখলাম উদাহরণটা। তার মানে কি দাঁড়াচ্ছে? গেট ইউজ টু পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে, এটা তো আমরা পাইলাম। অভ্যাসে কি দাঁড়াচ্ছে? আমার অভ্যাসটা হচ্ছে এখন এরকম বোঝাতে নাকি? তার মানে আমি নিয়মিত অ্যালকোহলের প্রতি ঝুঁকে পড়তেছি।
তার মানে বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত হওয়া মানে এই গেট ইউজ টু কিংবা বি ইউজ টু ইউজ হয়। আর ইউজ টু হচ্ছে অতীতের অভ্যাস ছিল এমন বুঝাইছে। তার মানে কোনো একটা কাজের প্রতি তুমি নিয়মিত অভ্যস্ত হচ্ছ এমন কিছু বুঝাইতে গেলে আমরা ইউজ করবো হচ্ছে বি ইউজ টু অথবা গেট ইউজ টু। ওকে, আমি অনেকে চা খাই না, মেয়েরা তো মনে করো কফি চা একদমই পছন্দ করে না ম্যাক্সিমাম লোকই, তারা বলতে পারো আই গেট ইউজ টু ড্রিঙ্কিং কফি, আমি নিয়মিত কফির প্রতি অ্যাট্রাক্ট হচ্ছি। ঝগড়া করে সেগুলো আমাদেরকে শোনায়। কোনো কিছু বাকি রাখলাম কিনা জানি না। এখন আমরা কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে? আর প্র্যাকটিসটা আমি তোমাদের শেয়ার স্ক্রিন দিচ্ছি, এজন্য আমার একটু সময় লাগবে। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিলে রেকর্ডিং অফ হয়ে যায়। আচ্ছা, আমরা আর একটা টপিকস করব ছোট্ট, হ্যাঁ? খুবই সহজ, খুবই মজার। একটা ডাবল আসতেছে, এখনো দুইবার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হেডফোনটা অফ করে দিচ্ছি। বুঝবেন না তো, হেডফোন অফ। হেডফোন অফ করা থাকলেও দুইবারই আসে। হেডফোন আপাতত বন্ধ করে রাখছি, তোমরা শুনতে পারলেই হবে। প্যারালেলিজম, প্যারালাল বলতে আমরা কি বুঝি? সমান্তরাল, তাই না? এইরকম আগে আমি তোমাদের পড়াইছিলাম এটা। মানে আগের লাইন যেরকম যাবে পরের লাইনটা লাইনের মতো যা হবে সমান ভাবে বলা হয় প্যারালেলিজম। এই প্যারালেলিজমের সবচেয়ে কমন ওয়ার্ড হচ্ছে এন্ড। জাহান রিমুকে মাইক্রোফোনটা বন্ধ করতে বলেন, সব ক্লিয়ার হবে। বাট ইউজ হয় ভাবে এই ওয়ার্ড গুলো প্যারালাল হিসেবে ইউজ হয়, মানে আগে যেরকম হয় পরেও এরকম হয়। বিষয়টা এরকম, ধরো এন্ড দিলাম মাঝখানে, আগে যা জাহান রিমুকে মাইক্রোফোনটা বন্ধ করতে বলেন, কিচ্ছু বুঝতে পারছি না, খালি ডবল বাড়ি খাচ্ছে। মানে এন্ড এর পরে ধরো এখানে অ্যাডজেক্টিভ দিলাম, তার মানে এখানেও অ্যাডজেক্টিভ। সো এন্ড এর আগে এখানে দিব হচ্ছে অ্যাডভার্ব, সেখানেও হবে অ্যাডভার্ব। এখানে দিব একটা সেন্টেন্স, এখানে হবে একটা সেন্টেন্স। তারপর এখানে দিব একটা ইনফিনিটিভ, এখানেও তাহলে কি হবে? ইনফিনিটিভ। এখানে দিলাম হচ্ছে জিরান্ড, দেখাই তো তাহলে হবে স্পষ্ট দেখাও যাইতেছে না। হেডফোন লাগান। একেবারেই সহজ। আমি বললাম যে প্যারালেলিজম মানে কিছু ওয়ার্ড আছে যেগুলোর আগে যা বসে পরেও তাই হয়। এখন এরকম জিনিস হচ্ছে এন্ড অর বাট। দেখো এন্ড এর আগে যদি নাউন হয় এন্ড এর পরেও নাউন হবে, এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ হয় এন্ড এর অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার দেখা যায় না তো। আমি বলে দিচ্ছি তো, বলে আর দিচ্ছি। আপনি হেডফোন খুলে রাখলেও ডাবল আসে কথা। তাহলে তোমাদের মধ্যে কেউ কি লাউড স্পিকার দিছো? আপনি কি মাইক্রোফোনটা খুললে সমস্যা হবে? মাইক্রোফোন খুললে তোমরা বুঝতে পারবে না, শুনতে পারবে না। বলুন দেখি একটু। শুনতে শোনা যাচ্ছে? যাচ্ছে তো। ক্লিয়ার? না ক্লিয়ার না, আস্তে আস্তে মানে আপনার সাউন্ডটা রুমে বাড়ি খাচ্ছে। এটা দেখতেছি, একটু দাঁড়াও, আমরা ক্লাস শেষে দেখি, অল্প একটু আছে। অল্প থাকুক, তাও ঠিক করে ক্লাস প্রত্যেকটা দিন এরকম হয়। প্রতিদিন লাস্টে প্রবলেম হয়। লাস্টে অনেকক্ষণ চললে এই প্রবলেমটা হয় আর কি, এটা আসলে সত্যি। যাই হোক, তাই এখানে দেখো যেটা দেখাচ্ছিলাম প্যারালেলিজম এন্ড অর বাট। ওকে, এন্ড এর আগে নাউন, এনতে নাউন, এন্ড এর পরে হচ্ছে নাউন। ওকে, এন্ড এর আগে অ্যাডজেক্টিভ, এন্ড এর পরেও অ্যাডজেক্টিভ। এন্ড এর আগে অ্যাডভার্ব, এন্ড এর আগেও অ্যাডভার্ব। এন্ড এর আগে সেন্টেন্স, এন্ড এর পরেও সেন্টেন্স। এন্ড এর আগে ইনফিনিটিভ, এন্ড এর পরেও ইনফিনিটিভ। এন্ড এর আগে জিরান্ড, এন্ড এর পরেও জিরান্ড। তবে সবসময় যে প্যারালেলিজমের ক্ষেত্রে এন্ড আর বাটি হবে এমন না, আরো হতে পারে। আমরা এটা আগে দেখে নিই, উদাহরণ দিই। ভাইয়া মুছেন না, দেখা যাচ্ছে না। মুছলাম। আপনার পেনের মনে হয় কালি কমে গেছে, মানে কেমন ভোলা ভোলা সাদা সাদা লাগছে। হ্যাঁ, একটু লিখে নাও, তারপরে আমি আবার বলে দিব। আর এখন বলেন কি কি লিখছেন ওখানে? এতক্ষণ তাহলে কি বললাম? দেখো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, একই জিনিস। অ্যাডভার্ব, সেন্টেন্স,
সেন্টেন্স, ইনফিনিটিভ ইনফিনিটিভ, জিরান জিরান। আমি তো টপিকের নামই ভুলে গেছি। প্যারালেলিজম সিলেবাসে উল্লেখ করা আছে, টেনশন করার দরকার নাই। এটা যারা উচ্চারণ করতে পারতেছাও না সেটা বলো। সবাই বিখ্যাত নামের জন্য ধন্যবাদ জানাও। তোমাদের ব্যাচের মধ্যে কারো নাম রহিম নাই তো? না না নাই। ভালো। আমার কথা বলছো? এতটুকু বুঝতে পারলে তোমাদের এই টপিকসটা বুঝতে আর কোনো প্রবলেম হবে না। বুঝি নাই, বুঝে নেন। বললাম এই কয়েকটা উদাহরণ যদি তোমরা ভালো মতো বুঝতে পারো তাহলে এই টপিকসে আর কোনো প্রবলেম হবে না। একটাই বাংলা লিখতেছে। একটু কম কথা বলো, স্যারের দেখা যায় না, মানে আমি দেখতে পারতেছি না, বুঝছো? হ্যাঁ, তোমরা কথা বললে তাদের ইন্টারফেসের সামনে আসে তো একটু দেখতে প্রবলেম হবে। দেখো এখানে দেখো তিনটে রকমের উদাহরণ দিই, তিনটা পেয়ার। দেখো প্রথম পেয়ারটা আমরা দেখি, রহিম প্লেস ফুটবল, করিম প্লেস ফুটবল। আমরা তো সবাই ম্যাথ পারি আশা করি। আচ্ছা এখানে দেখো কোন জিনিসগুলো সেম, প্লেস ফুটবল সেম, প্লেস ফুটবল সেম, তাই না? আমরা ম্যাথের মতো করে কমন নেব। প্লেস ফুটবল ওয়াও ওয়াও, আলাদা কি? এই রহিম আর হাসি করিম। হাসি কিসের, স্যারের দেখা যায় না। তার মানে রহিম আর করিম কি আলাদা না? বাকি দুটো কিন্তু সেম, আমরা সেমটাকে লিখলাম, কথা বললেন না। তাহলে এখানে কি লিখবো? এন দ্বারা যুক্ত করে দিব যে অংশটা আলাদা শুধু সেই অংশকে। তারপরে রহিম এন্ড করিম প্লেস ফুটবল। তার মানে এই যে আলাদা দুইটা সেন্টেন্সকে আমরা কি করলাম? এন দ্বারা একটা সেন্টেন্সে কনভার্ট করলাম। তাই একটা সেন্টেন্সে আনবো কিভাবে? যে অংশটা সেম সেই অংশটা রাখবো, যে অংশটুকু আলাদা সেই অংশটুকু এন দ্বারা যোগ করবো। তার মানে দেখো এই যে এন্ড, এন্ডের আগে কি? এটা নাম, এন্ডের পরেও কি? এটা একটা নাম। তো সাবজেক্ট সাবজেক্ট দুটো সাবজেক্টকে আলাদা হওয়ার কারণে আমরা এন দ্বারা যোগ করলাম। আর এখানে খেয়াল করে দেখো এই দুটোর ক্ষেত্রে এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। সখী খাতুন ঘুমায়েন না। রহিম প্লেস ফুটবল, রহিম গোজ টু স্কুল। এই দুইটা জায়গার ভিতরে কোন জিনিসটা সেম, মানে কমন নেওয়া যায় কাকে? এখানেও রহিম এখানেও রহিম। তার মানে এই জায়গা থেকে আমরা রহিমটাকে কমন নিলাম। তাহলে আলাদা কি? প্লেস ফুটবল, এখানে গোজ টু স্কুল আলাদা। তাহলে কি লিখবো? রহিম প্লেস ফুটবল এন্ড গো টু স্কুল। এই তো তোমরা পারো, এন্ড গোস টু স্কুল। গোজ টু স্কুল। এটা বুঝতে পারছো? তাহলে যে অংশটা সেম সেই অংশটাকে আমরা কমন নেব, বাকি অংশটাকে আমরা এন্ড দ্বারা যোগ করব। তাহলে এখানে দেখো রহিম গোজ টু স্কুল, করিম প্লেস ফুটবল, এটা কি আলাদা না পুরোটাই? এটাকে আমরা কি করব? তো এটাকে কিন্তু আর আগের মতো করে কমন নেওয়ার সুযোগ নাই। তো আমরা কি করব? রহিম গোজ টু স্কুল এন্ড করিম প্লেস ফুটবল, এছাড়া আর কোনো অপশন নেই। আমরা দেখলাম কি এখানে দুটো নাউনকে আমরা এন্ড দ্বারা যোগ করতে পারলাম কারণ বাকি অংশগুলো সেম ছিল। এখানে ভার্ব প্লাস এক্সটেনশন অংশগুলো কি? এখানে রহিম মানে নাউনটা হচ্ছে কমন ছিল আর বাকি অংশগুলো আলাদা ছিল, যেখানে বাকি অংশগুলোকে এন্ড দ্বারা যোগ করলাম। হ্যাঁ, আর এখানে পুরো সেন্টেন্সটা আলাদা ছিল জন্য সেন্টেন্সটাকে এন্ড দ্বারা যোগ করলাম। আচ্ছা এখন আমরা প্রথমটা কি লিখছেন স্যার? প্রথম দুটো সেন্টেন্স একত্র করে কি লিখছেন দেখা যায় না। রহিম এন্ড করিম প্লেস ফুটবল, ঠিক আছে স্যার। আর এখানে হচ্ছে রহিম প্লেস ফুটবল এন্ড গোজ টু স্কুল। আচ্ছা আমরা এখন দুই একটা উদাহরণ দেখি, পরীক্ষায় আসছিল এবং এখান থেকে আসে, নিয়মিতই পরীক্ষায় আসে। পেজ নাম্বার দেখো, বই তো তোমাদের কাছে নাই। প্যারালেলিজম নামে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার। E55 মিসসেলেনিয়াস চ্যাপ্টার নামে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের ভিতরে নরমালি থাকে। মিসসেলেনিয়াস সূচিপত্রে গেলেই পাবা মিসসেলেনিয়াস চ্যাপ্টার, যাদের কাছে বই আছে। গোল্ডেন ব্যাস আবার কোনটা? গোল্ডেন ব্যাচ কত ব্যাচ আছে?
গোল্ডেন ব্যাচটা কিরকম ভাই? গোল্ডেন নাম কেন? গোল্ডেন মানে হচ্ছে স্বর্ণালী। গোল্ডেন 243 গোল্ডেন ব্যাচ মানে হচ্ছে কি, গোল্ডেন মানে কি স্বর্ণ, তার মানে গোল্ডেন মানে হচ্ছে সোনালী, সোনালী ব্যাচ। তার মানে যে ব্যাচ দেখতে সোনার মতো বা স্বর্ণের রঙের মতো তাদেরকে আমরা গোল্ডেন ব্যাচ বলতে পারি। আপনাদের কাছে কোনটা গোল্ডেন ব্যাচ সেটা বলেন। আমাদের কাছে গোল্ডেন ব্যাচ হচ্ছে একটা স্পেশাল ব্যাচ, যে ব্যাচে আলাদা করে কেয়ার নেওয়া হয় এবং যাদের কাছ থেকে কোর্স বেশি নেওয়া হয়। ভাইয়া আছে নাকি এরকম? কোর্স ফি তো বেশি নেওয়া হয়, এরকম তো ব্যাচ থাকবেই, না থাকলে কেমনে হবে? কই আমাদের তাহলে ওই ব্যাচে যুক্ত করেন, টাকা দিব, সমস্যা তুমি কি? টাকা নিয়ে আসো, টাকা নিয়ে আসো, তাহলে কাছে যাই। আমাদের তো বলেন নাই আগে। দেখো এটা ব্যাপার না, এটা পরে দেখবো। দেখো এই যেখানে প্যারালেলিজম পাইছো 241। আচ্ছা এখানে পেজ নাম্বার তো ওভাবে মিলবে না, না প্যারালেলিজম এখানে যে কথাগুলো লেখা আছে সে কথাগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা, যেগুলো আমি বলছি। আমরা কোশ্চেন দেখি। দেখো নাম্বার 1, সবুজ এন্টার্ড দ্য রুম। এন্টার্ড দেখো ভার্বের সঙ্গে কি আছে, ইডি যোগ হইছে, তবে এটা কোন টেন্স? পাস্ট 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 ইনডিফিনিট টেন্স, তাই না? ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে, তাই তো? এন্টার দ্য রুম, স্যাট, সিট থেকে স্যাট, তাই না? এটাও ভার্বের পাস্ট ফর্ম। এন্ড দ্বারা কি হবে তাহলে? ভার্বের আরেকটা পাস্ট ফর্মই হবে, কারণ এন্ড এর আগে যা হয় তাই হয়। তাহলে কি হবে? ওপেনড। আশা করি এটা বুঝতে পারছো। জি স্যার। নাম্বার 2, ইন অ্যান অ্যাডমিশন টেস্ট। দেখো এই অংশটা বাদ দিয়ে দাও, কারণ প্রিপজিশন যুক্ত অংশ আমরা কি বাদ দিয়ে দিতে পারি। ইন অ্যান অ্যাডমিশন টেস্ট বাদ দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে? টু অ্যানসার কারেক্টলি। টু অ্যানসারের অংশটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ না? জি স্যার। তার মানে দেখো দেন এর পরের অংশটাও কি সেম জিনিস হয়, কারণ এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াইছিলাম। ফিনিশ কুইকলি। আমি টু ফিনিশ কুইকলি, রাইট। নাম্বার 3, সিইং ইজ বিলিভিং। সিইং এর সঙ্গে আইএনজি, এরপরেও বিলিভিং। এখানে ইজটা হচ্ছে লিংকিং ভার্ব, মনে রাখতে হবে, এর আগে আমরা পড়াইছিলাম। ঠিক আছে, আশা করি এটাতে প্রবলেম হবে না। আচ্ছা আরেকটা বিষয়, সেটা ইম্পর্টেন্ট। ডিসপাইট, ইনস্পাইট অফ, আমরা পড়ছিলাম এগুলা। হ্যাঁ 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 বলেন। মনে হয় না পড়ছি। করিনি। কোচিং এ তো বলে নাই, কোচিং এ পড়াই নাই, কিন্তু আমরা এমনিতেই পড়ছি আগে আগে। আগে। যদি তোমরা পড়ে থাকো তাহলে তো ভালো, না পড়াইলেও চলবে, তাই না? না পড়ান। না পড়াইলে আবার তোমরা স্যারকে বলে দিবা যে স্যার মিছে মিছে পড়ায়নি, বলে দিছি। আমি কেন পড়াবেন না? সেন্টেন্স যখন এবার পড়ছি তোমরা করছো বললা। ভাইয়া, ওইটা হচ্ছে ওই কোচিং যে এ তো পড়ি নাই ভাই, কোচিং এ পড়াবেন না কেন? যখন পড়ছি তখন এটা পড়ছিলাম, ডিসপাইট অফ, ইনস্পাইট অফ, এটা মানে দোয়া এই যে কোথায়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে করছে এগুলা। হ্যাঁ দেখো দুইটার ভিতরে খুবই মিল আছে। আমরা ফ্রেজ এবং ক্লোজ পড়ছিলাম। জি। ফ্রেজ এবং ক্লোজ অবশ্যই পড়ছি। ফ্রেজ কি আর ক্লোজ কি মনে আছে? ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ, অর্থাৎ অনেকগুলো শব্দ থাকবে সেখানে, কিন্তু সেখানে সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, সেটা হচ্ছে ফ্রেজ। আর ক্লোজ হচ্ছে একটা বাকি অংশ, বাক্যের আরেকটা অংশ, মানে হচ্ছে একটা অংশ। একটা সেখানে যদি একাধিক বাক্য থাকে তার ভিতরে এক একটা বাক্যকে বলা হয় হচ্ছে ক্লোজ। ক্লজ। তার মানে ক্লোজে সেন্টেন্স থাকে একাধিক, সাবজেক্ট থাকে আর ভার্ব থাকে, কিন্তু ফ্রেজে সাবজেক্ট এবং ভার্ব থাকে না। তাই ছিল মূল কথা। এখন দেখো এই ডিসপাইট কিংবা ইনস্পাইট অফ, এটা হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে ইউজ হয়, আর অলদো, দো, ইভেন দো এটা ইউজ হয় হচ্ছে ক্লোজের ক্ষেত্রে। তার মানে অলদো, দো, ইভেন দো ক্লোজের ক্ষেত্রে ইউজ হয়। তার মানে এই অংশটা, এই যে দো, অলদো, ইভেন দো, এই অংশটা কনজাংশনের মতো কাজ করে, অর্থাৎ ক্লোজ মার্কার হিসেবে কাজ করে। দুটো সেন্টেন্সের মাঝখানে যোগ করার জন্য কিছু ওয়ার্ড থাকে না, সেই ওয়ার্ড হিসেবে কাজ করে অলদো, দো, ইভেন দো। আর যেহেতু ফ্রেজে ইউজ হয় হচ্ছে ডিসপাইট আর ইনস্পাইট অফ, সো এখানে আর সেন্টেন্স হবে না, কিন্তু এখানে অবশ্যই সেন্টেন্স হিসেবে ইউজ হবে। দুটোর অর্থ সেম। অর্থটা কি? সত্ত্বেও। ডিসপাইট কিংবা ইনস্পাইট অফ এর বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও, আর অলদো শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও, কিন্তু আমরা এটাকে
সেন্টেন্সে বসানোর পর অর্থ পাই হচ্ছে যদিও। যদিও, হ্যাঁ। তার মানে যদিও এবং সাথে একই কথা, জাস্ট ভাষাগত বিষয়ের জন্য আমরা লিখলাম যদিও, এখানে লিখলাম হচ্ছে সত্ত্বেও। এই অংশটা ক্লোজের ক্ষেত্রে ইউজ করবো, আর এটা হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে ইউজ করবো, আর কোনো পার্থক্য নেই। এগুলো ফ্রেজের ক্ষেত্রে ইউজ করবো, এগুলো ক্লোজের ক্ষেত্রে ইউজ করবো, ঠিক আছে? এই দো, অলদো, ইভেন দো এগুলো হচ্ছে কনজাংশন হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, আমরা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন ধরো ইনস্পাইট এর পরে কি আছে দেখো, একটা অফ আছে। ডিসপাইট এর পরে কিছু আছে? নাই। এবার অনেকে ডিসপাইট অফ বললো না, তার মানে ডিসপাইট একটা ওয়ার্ড আর ইনস্পাইট অফ আরেকটা ওয়ার্ড। যদি আমরা ডিসপাইট ইউজ করি, শুধু ডিসপাইট ইউজ করতে হবে, অফ লাগানো যাবে না। আর ইনস্পাইট অফ ইউজ করলে অফ লাগাতে হবে। কারণ ডিসপাইট অথবা ইনস্পাইট অফ দুটোই আমরা ইউজ করতে পারি, অথবা দিয়ে অফ তো লিখছি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট হিজ ইলনেস, কমা হি কেম টু অফিস। দেখো, তার মানে হিজ ইলনেস, ধরো এখানে এটা দিয়ে চিন্তা করি, ইনস্পাইট অফ হিজ ইলনেস হি কেম টু অফিস। তার মানে অসুস্থ হওয়া সত্ত্বেও সে অফিসে এসেছিল। তার মানে ডিসপাইট কিংবা ইনস্পাইট অফ যে সেন্টেন্সে বসে, এর বিপরীত অর্থ প্রদান করে। অর্থাৎ এখানে যে অর্থটা পাওয়া যাবে, এর বিপরীত অর্থটা থাকবে হচ্ছে উল্টাতে, তাই না? তার মানে এখানে দেখো, কেউ অসুস্থ হলে অফিসে আসে না, সে কিন্তু অফিসে আসছে। তার মানে ইনস্পাইট অফ, ডিসপাইট অফ যখন কোনো সেন্টেন্সে বসে, তখন তারা বিপরীত ধর্মী অর্থ দেয়। ঠিক একইভাবে এখানেও তাই, যখন অলদো, দো, ইভেন দো ইউজ হয়, তখন তারা বিপরীত অর্থ দেয়। দুটো সেন্টেন্স বসবে, দুটো দুই রকম অর্থ দিবে। তার মানে এই সেন্টেন্সটাকে যদি আমরা এখানে লিখতে চাই, তাহলে কি লিখবো? দেখো, অলদো, তো অলদোটাকে আমরা কি বললাম? ক্লোজ মার্কার। এটা একটা ক্লজ, দুটো সেন্টেন্সের মাঝখানে কনজাংশন হিসেবে ইউজ হয়। মানে অলদো, কারণ এই যে অফ হিজ ইলনেস, এই অংশটাকে আমাদের সেন্টেন্সে কনভার্ট করতে হবে। হিজ ইলনেস কে আমরা কি বলবো? হি ইজ ইল না হি ওয়াজ ইল? প্রেজেন্ট হবে না পাস্ট হবে, ডিপেন্ড করবে। দেখো এখানে কেম কোন টেন্স? পাস্ট টেন্স। তার মানে এটাকে যখন আমরা সেন্টেন্সে কনভার্ট করব, তখন আমাকে অবশ্যই পাস্ট টেন্সে যেতে হবে। তাহলে কি, অলদো হি ওয়াজ ইল। তো এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে কি লিখি? ইন স্পাইট অফ হিজ ইলনেস। আর এটাকে যখন আমরা কমপ্লেক্সে কনভার্ট করি, তখন সেটা হয়ে যায় অলদো হি ওয়াজ ইল। কিন্তু পার্থক্য হচ্ছে, ইন স্পাইট অফ এর পরে হিজ ইলনেস, এটা কোনো সেন্টেন্স নয়, এটা ফ্রেজ। বাট এখানে অলদো পরে একটা সেন্টেন্স বসছে, ঠিক আছে? কারণ অলদো, ইভেন দো এগুলো হচ্ছে কনজাংশন, ক্লোজ মার্কার। তার মানে বাকিটা আমরা সেম লিখবো, হি কেম টু অফিস। তার মানে ইনস্পাইট অফ, ডিসপাইট এর সঙ্গে অলদো, দো, ইভেন দো পার্থক্য একটা জায়গাতেই। এই অংশগুলো ফ্রেজের ক্ষেত্রে ইউজ হয়, আর এগুলা ক্লোজের ক্ষেত্রে ইউজ হয়। এগুলো হচ্ছে প্রিপজিশনের মতো ইউজ হয়, এগুলো কনজাংশনের মতো ইউজ হয়, দুটো সেন্টেন্সকে যোগ করে দেওয়ার জন্য। এগুলো সিম্পল সেন্টেন্সে ইউজ হয়, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ হয়। মনে থাকবে? আচ্ছা, আর দুটো উদাহরণ দিয়ে একবারই প্র্যাকটিস করি। আর একটা অংশ দেখে আমরা এখান থেকে ছুটি নেব। হ্যাঁ ভাই, আমাদের ফিজিক্স আর বায়োলজি ক্লাসটা একটু কম হয়। হ্যাঁ, তোমাদের আসলে সাবজেক্ট বেশি তো, যে কারণে এই প্রবলেমটা হয়। সব সাবজেক্টে সমান তলে আনা যায় না, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সাবজেক্টে 30 মার্ক, যে কারণে আমরা একটার পরে একটা ওইভাবে শেষ করি। মানে তিনটাকে আমরা একটা সাবজেক্ট মনে করে সিলেবাসটার কথা ভাবি। বিকজ আর এটা হচ্ছে বিকজ অফ। এর ভিতরে এই বিকজটা হচ্ছে কনজাংশনের মতো কাজ করে। তার মানে এটা ইউজ হবে কোথায়? ক্লোজে, আগের মতো, দো অলদোর মতো। তার মানে এখানে বিকজটা ইউজ করবো আমরা কনজাংশন হিসেবে, ক্লোজের ক্ষেত্রে, ক্লোজ মার্কার হিসেবে, কমপ্লেক্স সেন্টেন্সে, যেটা আমরা দো অলদোর ক্ষেত্রে ইউজ করছি। বাট এখানে দেখো, বিকজ অফ এটা ইউজ করবো হচ্ছে প্রিপজিশন হিসেবে, ফ্রেজের ক্ষেত্রে, সিম্পল সেন্টেন্সে। আগে যে কথাগুলো বললাম সে কথাগুলোই। যেমন ধরো, দেখো, বিকজ হি ওয়াজ ইল হি কেম টু অফিস। এই যে বিকজ, এটা ক্লোজ মার্কার বা কনজাংশন, এটা কি করলো? হি ওয়াজ ইল আর হি কাম টু অফিস, এই দুটো সেন্টেন্সকে যোগ করে দিল, তাই না?
তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে কনজাংশন বা ক্লোজ মার্কার। এটা একটা সেন্টেন্স, ওটা একটা সেন্টেন্স। আমরা জানি যে কোন সেন্টেন্সের সঙ্গে যখন ক্লোজ মার্কার যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলি? সাবঅর্ডিনেট ক্লোজ, তাই না? এটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা কেমন যেন subordinate। হলো না, কিরকম? কেমন যেন একটা লাগলো, দেখেন অর্থটা ও বলেন। আচ্ছা, উল্টা হয়েছে। তার মানে এখানে নেগেটিভ করা দরকার ছিল, তাই তো? বিকজ হি ওয়াজ ইল হি ডিড নট কাম টু অফিস, এটাকে চেঞ্জ করে লেখো, তাহলে তোমার ওই কনফিউশনটা দূর হবে। বুঝতে পারছো? জি। তুমি যেটা বলতে চাচ্ছ সেটা এরকম হবে, হি ডিড নট কাম টু অফিস, সে অফিসে আসেনি। বিকজ হি ওয়াজ কারণ ইল। কি? বিকজ Who was it? হি ওয়াজ ইল। এই যে তোমার সিধা করে লিখে, সাদাসাদি তার মানে সেন্টেন্স না। হ্যাঁ, এটা হচ্ছে কনজাংশন, এটা একটা সেন্টেন্স, এটা আরেকটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সের মাঝখানে এটা যোগসূত্র দিচ্ছে। আর এটাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ এর সঙ্গে ক্লোজ মার্কার আছে। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমরা বিকজ অফ দিয়ে লিখতে যাই তখন কি হবে দেখো, আগে যা আছে তা তো থাকবেই, হি ডিড নট কাম টু অফিস, এখন কি ইউজ করব? বিকজ অফ, বিকজ অফ হিজ ইলনেস। কারণ এখানে আর সেন্টেন্স ইউজ করতে পারবো না, কারণ বিকজ অফটা ফ্রেজের ক্ষেত্রে ইউজ হয় এবং সিম্পল সেন্টেন্সে ইউজ হয়। খুব কঠিন জিনিস নয়, একটু প্র্যাকটিস করলেই হবে। লেখা শেষ? জি। জি ভাইয়া। না স্যার একটুখানি আছে। শেষ। লাস্ট লাইনটা কি লিখছেন? He did not come to office because of his illness. শেষ লেখা আশা করি। হয়েছে স্যার বলেন। দেখো এখানে যে ডিসপাইট ইনস্পাইট অফ এর এখানে পারো কিনা স্যাম্পল কোশ্চেন দেখো। রাজশাহী সিল্ক প্যারালেলিজম সাম ইম্পর্টেন্ট ইউজেস। Rajshahi silk is still highly prized dash similar artificial fabrics. দেখো এখানে অলদো আছে, ডিসপাইট আছে, ইনস্পাইট অফ আছে। দেখো নাম্বার এ তে অলদো কেন হবে না? কারণ অলদোর পর একটা সেন্টেন্স বসে, রাইট? তবে এখানে সেন্টেন্স নাই। নাম্বার বি তে দেখো ডিসপাইটের পর একটা সেন্টেন্স আছে, ডিসপাইটের পর কোনো সেন্টেন্স বসে না। তাহলে অ্যানসার হচ্ছে আমাদের সি নাকি? ইনস্পাইট অফ এরপরে আমাদের ফ্রেজ হিসেবে এখানে নাউন ফ্রেজ বসতে হবে, দা অ্যাভেইলেবিলিটি অফ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, নাম্বার 2 তে দেখো ড্যাশ অল হিজ অ্যাটেম্পটস টু মাস্টার দ্য অ্যাসাইনমেন্ট হি ফেইলড। এখানে কি হবে? ডিসপাইট। এখানে হবে ডিসপাইট। তবে দেখো অলদো ইভেন দো দোর ক্ষেত্রে খেয়াল করো, দেখো অলদো আই ক্যালকুলেট দ্যাট হি উইল বি হিয়ার এনি মিনিট, যদিও আমি হিসাব করলাম যে সে এখানে যে কোনো সময় আসতে পারে, আই ক্যান নট ওয়েট মাচ লঙ্গার ফর হিম টু অ্যারাইভ। দেখো অর্থ কিন্তু বিপরীত ধর্মী। এখন দেখো এখানে বলা হচ্ছে প্রথম অংশে ঠিক আছে না পরের অংশে ঠিক আছে, কি বসবে? কোনটা হবে? রিপ্লেস করতে হবে। দেখো যে অংশটাকে মিলে এর সঙ্গে কোনটা মিলে। ক্যালকুলেট মানে কি? ক্যালকুলেট মানে হিসাব করা। তোমার কি হিসাব করো তুমি যে সে যে কোনো মুহূর্তে আসতে পারবে? তুমি ভাবো আই থিংক এ নাম্বার হবে কেন? ক্যালকুলেট করো তুমি, ডি নাম্বার হবে आंसर। দুই নম্বরই অ্যানসার। হি উইল বি হিয়ার। হ্যাঁ, 2 নম্বরই অ্যানসার। তারপরে দেখো বিকজ অফ আর বিকজটা খেয়াল করো। দেখো বিকজটা ইউজ করা হয় ক্লোজ মার্কার হিসেবে, মানে কনজাংশন হিসেবে, আর বিকজ অফটা প্রিপজিশন হিসেবে, যে কারণে বিকজ অফ এর পরে ফ্রেজ বসে আর বিকজ এর পরে সেন্টেন্স বসে।
The dash vastness of the Grand Canyon, it is difficult to capture it in a single photograph. কি হবে? বিকজ অফ দ্য Because of the, মানে গ্র্যান্ড ক্যানিয়নের এত বিশালতার কারণে এখানে সিঙ্গেল ফটোগ্রাফও তোলা যায় না, কঠিন তোলা। যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমরা এই অংশগুলো ভালো করে পড়বা। যদি তোমরা ঠিক মতো না পারো তাহলে বুঝতেই পারছো সামনের দিকে আরো বেশি ঝামেলার মনে হবে। এখন কম আছে, যেগুলো ভাইয়া এখনই পড়া শেষ করো। স্যার এগুলো পিডিএফ হিসাবে দেন আমাদের। হ্যাঁ, বুঝিনি। স্যার এগুলো পিডিএফ হিসাবে আমাদের দেন। আচ্ছা, জি আমি এটা স্যার, পাঠিয়ে এটা দেবো। পিডিএফটা দিয়ে দিয়েন। ভাইয়া আচ্ছা, এটা দিয়ে দিব। হ্যাঁ, ভাইয়া বলছিলাম যে আপনি কি এখন ফ্রি আছেন নাকি এরপরে ক্লাস আছে? না, ফ্রি আছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ফোনে কথা বলে নেবো, একটু দরকার। আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। স্যার রেকর্ডিং অফ করেন।